হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দা দেবজিৎ। আজকে আলোচনা করব যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি। ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তাহলে এটা কি? প্রথমে আলোচনা করব যে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটা জিনিসটা কি, ঠিক আছে। তারপর আলোচনা করব এর উদ্দেশ্যটা কি, কিসের জন্য আনা হয় এই ডিপিএসপি বা এই রাষ্ট্র পরিচালনার আর কি নির্দেশমূলক নীতিটা কিসের জন্য আনা হয়, উদ্দেশ্যটাই কি বা লক্ষ্য কি। তারপরে আছে বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যটা কি। আর তারপর আলোচনা করব যে শ্রেণী বিভাগ। এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, এটাকে কিন্তু তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে। এমনিতে কোনো ভাগ নেই, কিন্তু আর কি তিনটি আদর্শগত দিক থেকে তিনটি ভাগে ভাগ করা যায়। তাহলে আগে তোমাদের জানতে হবে যে এই ডিপিএসপি আমাদের ভারতের সংবিধানের কত নম্বর পার্টে আছে। তাহলে পার্ট নম্বর 4-এ, ঠিক আছে। পার্ট 4-এর কত থেকে কত আর্টিকেল আছে? যে 36 থেকে 51 এই আর্টিকেলে কিন্তু দেওয়া আছে। তাহলে ভারতের সংবিধানের পার্ট নম্বর 4-এ আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত এখানের মধ্যে কি দেওয়া আছে? যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ঠিক আছে। শর্টকাটে বলবো যে নির্দেশমূলক নীতি। এখন থেকে আমি কিন্তু শুধু নির্দেশমূলক নীতি বলবো। তাহলে এই নির্দেশমূলক নীতিটা কি? তাহলে এই নির্দেশমূলক নীতিটা হচ্ছে যে যখন আমাদের ভারতের সংবিধানে কি আছে, প্রস্তাবনা আছে। তাহলে সেই প্রস্তাবনায় কি কিসের কথা বলা হয়েছে? যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কিন্তু ভারতের যখন সংবিধান আর কি কার্যকর হয়, চালু হয়, তখন কিন্তু আর কি ভারতের প্রত্যেক নাগরিকের যে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা, সামাজিক যে ন্যায় প্রতিষ্ঠা, সেটা কিন্তু করা সম্ভব নয় আইনগত দিক থেকে। কারণ সরকারের কাছে তখন অতটা আর কি বলতে পারো সম্পদ নেই, অর্থাৎ অর্থ নেই, যেই অর্থের সাহায্যে নাগরিকদের সমস্ত আর্থিক যে সমতা সেটা আর কি ন্যায় বিচার, আর্থিক বিষয়ে যে ন্যায়, সামাজিক বিষয়ে যে ন্যায়, তা আর কি পূরণ করতে পারবে তেমন ক্ষমতা ছিল না। তার জন্য এই সংবিধান যে যারা সংবিধান প্রণেতাগণ ছিল, যারা সংবিধান তৈরি করেছিল, তারা একটি বুদ্ধি করে এখানের মধ্যে ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল দিয়ে দেয় 36 থেকে 51 পর্যন্ত। যে এই আর্টিকেলগুলো আস্তে আস্তে কার্যকর করতে থাকবে। যত আর কি আমাদের দেশ উন্নত হতে থাকবে, দেশের কাছে দেশের কাছে আর কি অর্থ থাকবে, অর্থ আর কি বাড়তে থাকবে, তখন সরকার কি করবে? সেই অর্থের সাহায্যে তখন এই যে এখানের মধ্যে যে আর্টিকেলে দেওয়া আছে, যেমন আর্টিকেল 45-এ, আর্টিকেল এর মধ্যেই তো 45 পড়ে, তাই না? 36 আর 51 এখানেই তো আছে 45 আর্টিকেলটা, এর মাঝখানেই। তাহলে এই 45 আর্টিকেলে বলা হয়েছে যে শিশুদের শিক্ষার অধিকার। তাহলে আগে কিন্তু শিশুদের শিক্ষার অধিকার আর কি আইন দ্বারা বলবৎযোগ্য নয়। আগে মনে রাখবে যে এই নির্দেশমূলক নীতি কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য নয়। অর্থাৎ এখানে যে আর্টিকেলগুলো দেওয়া আছে, যেই অধিকারগুলি দেওয়া আছে, এগুলো যদি সরকার যদি নাও আর কি পালন করে বা সেই অধিকারগুলি সরকার নাও দিয়ে থাকে, তাহলে এটার বিরুদ্ধে কিন্তু আদালতের কাছে গিয়ে কেস করা যাবে না যে এখানের মধ্যে আর্টিকেলে এই আর্টিকেলে দেওয়া আছে যে ডিপিএসপিতে যে আর্টিকেলে এই অধিকার আছে, শিক্ষার অধিকার আছে। কিন্তু বর্তমানে কিন্তু শিক্ষার অধিকার আছে বা অন্য কোনো অধিকার যেটা আছে, এটা কিন্তু আদালতে গেলে তুমি আর কি ন্যায় পাবে না। কেন পাবে না? কারণ এগুলি আইন দ্বারা বলবৎযোগ্য নয়। তাহলে একটা আর্টিকেল আছে যে 45, সেখানে কিন্তু বলা হয়েছিল যে শিশুদের শিক্ষার অধিকার। কিন্তু যখন ভারতের সংবিধান কার্যকর হয়, তখন এটা আর কি ডিপিএসপিতে ছিল। কিন্তু আর কি তখন সরকারের কাছে অত সম্পদ ছিল না যে আর কি সব শিশুদের জন্য কি করবে, যে বিনা বেতনে কি করবে, যে আর কি শিক্ষার সুযোগ দিবে। কিন্তু যখন সরকার আস্তে আস্তে উন্নত হয়, সরকারের কাছে যখন সম্পদ আসতে থাকে, তখন কি হয় যে 2002 সালে কি হয়, যে একটা সংবিধান সংশোধনী হয়। সেটা হচ্ছে 86, অর্থাৎ 86তম সংবিধান সংশোধনীর দ্বারা কি হয়, যে আমাদের যে শিক্ষার অধিকার 14 বছর বয়স পর্যন্ত, কিন্তু আমাদের না, আমরা তখন 14 বছর পার হয়ে গেছি, তাহলে 14 বছর বয়স পর্যন্ত যারা শিশু আছে, তাদের কিন্তু বিনা বেতনে এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করা হয়। সেটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারে এখন বর্তমানে আছে আর্টিকেল নাম্বার 21A। আমি যখন ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে পড়িয়েছিলাম, তখন সেখানে বলেছিলাম যে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আর্টিকেল নাম্বার 21A যুক্ত করা হয়। সেটার মাধ্যমে ভারতের যে শিশুদের 14 বছর বয়স পর্যন্ত তাদের আর কি বিনা বেতনে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়। সেটা কিন্তু আগে এই 45-এ দেওয়া ছিল। তাহলে এটাই বলা হয়েছে যে সরকার আস্তে আস্তে কী করতে থাকবে, সরকার আমাদের দেশ আস্তে আস্তে উন্নত হতে থাকবে এবং এই যে আর্টিকেলগুলো সেগুলো কার্যকর করার চেষ্টা করতে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আর কি কি তাহলে বুঝতে পারলে যে এই
রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটা কি? যে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, যে রাষ্ট্রকে একটা পথ দেখায়, ডাইরেকশন দেখায় যে এই নীতিগুলি মেনে তোমরা সরকারের আইন প্রণয়ন করবে। যে সরকার যদি কোনো আইন প্রণয়ন করে তখন কিন্তু এই নীতিগুলিকে মানতে হয়। ঠিক আছে, তাহলে এখন দেখি যে এই উদ্দেশ্য কি, এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উদ্দেশ্য বা লক্ষ্যটা কি, কিসের জন্য আর কি এগুলি দেওয়া হয়েছে আর্টিকেলগুলো। তার উদ্দেশ্য হচ্ছে যে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা। ফার্স্ট উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা, জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা। তাহলে এটা হয়ে গেল প্রথম লক্ষ্য বা উদ্দেশ্য। ঠিক আছে, অর্থাৎ এখানে সরকারের কাজ কি, যে আমাদের রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষ জনগণের অর্থাৎ ভারতের যে নাগরিক আছে তাদের আর কি কল্যাণ সাধন করা। তাহলে সেই যে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা, তার জন্যই কিন্তু এই আর কি উদ্দেশ্য এটাই, যে এই নির্দেশমূলক নীতির এটাই উদ্দেশ্য যে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক আর অর্থনৈতিক, ঠিক আছে, সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের প্রসার। ঠিক আছে, গণতন্ত্রের প্রসার। তাহলে এটা হয়ে গেল উদ্দেশ্য, যে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা তাকে করতে হবে, আর সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের প্রসার। অর্থাৎ এখানে সামাজিক, আমাদের ভারতের যে প্রস্তাবনা ভারতের সংবিধানের, সেখানে বলা আছে যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কী করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু ভারতের এতটা সম্পত্তি নেই, যে ভারতের কাছে এতটা অর্থ নেই যে করতে পারবে তখনকার দিনে। এর জন্য এখানে আর কি এই আর্টিকেলগুলির মধ্যে দেওয়া আছে যে ভারত যত উন্নত হতে থাকবে আমাদের দেশ, তার সঙ্গে সঙ্গে এই আর্টিকেলগুলোকে কী করবে, যে কার্যকর করতে থাকবে। ঠিক আছে, তাহলে এই অর্থনৈতিক ও গণতন্ত্রের প্রসার ঘটানো। ঠিক আছে, অর্থনৈতিক গণতন্ত্র বলতে এখানে যে কোনো ব্যক্তির কাছে অনেক সম্পত্তি আছে আর কারো কোনো ব্যক্তির কাছে একদম সম্পত্তি নেই, তাহলে এখানে অর্থের মধ্যে একটা আর্থিক যে সাম্যতা দেখা যাচ্ছে না, সেই সামঞ্জস্য করার জন্য যাতে সবার কাছেই কী থাকে, অর্থ থাকে, সেটার কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে এখানের মধ্যে বৈশিষ্ট্য কি, যে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়, আইন দ্বারা বলবৎযোগ্য নয়। এর মানে কি, যে এই আর্টিকেল নম্বর 36 থেকে 51 এর মধ্যে যেই আর কি কথাগুলো আছে বা যেই আর কি নীতিগুলি আছে, সেই নীতিগুলির বিরুদ্ধে অর্থাৎ যেই অধিকারগুলি দেওয়া আছে তার আর কি বিরুদ্ধে কিন্তু, যেই অধিকারগুলি যদি সরকার আমাদের নাও প্রদান করে তার বিরুদ্ধে আমাদের আর কি আদালতে কিন্তু যাওয়া যাবে না, অর্থাৎ এগুলো আইন দ্বারা বলবৎযোগ্য নয়। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা এই নীতিগুলির প্রকৃতি কীরকম, যে সামাজিক আর অর্থনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে এর প্রকৃতিটা কীরকম, যে সামাজিক ও অর্থনৈতিক প্রকৃতির এই নীতিগুলি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কীরকম, সামাজিক ও অর্থনৈতিক প্রকৃতির, আর এটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। আর হচ্ছে শ্রেণীবিভাগ। এমনিতে কিন্তু সংবিধানে কোনো শ্রেণীবিভাগ দেওয়া নেই এই নির্দেশমূলক নীতির, কিন্তু আদর্শগত ভিত্তিতে, ঠিক আছে, আদর্শের দিক থেকে কিন্তু 3টি ভাগে ভাগ করা যায়। লিখে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে সমাজতান্ত্রিক নীতিসমূহ, সমাজতান্ত্রিক। দ্বিতীয় হচ্ছে গান্ধীবাদী, আর তৃতীয় হচ্ছে উদারনৈতিক বুদ্ধিবাদী, উদারনৈতিক বুদ্ধিবাদী। তাহলে এই 3টি শ্রেণীতে কিন্তু ভাগ করা যায় এই ডিপিএসপিকে। ঠিক আছে, যেখানে সমাজতান্ত্রিক বলতে যে সমাজের মধ্যে যে সমাজতান্ত্রিক, যে এর কথার অর্থ হচ্ছে যে সমাজের মধ্যে যে আর্থিক সমতা, অর্থাৎ আর্থিক যে সাম্য প্রতিষ্ঠা, তার এটি কিন্তু প্রধান লক্ষ্য এই সমাজতান্ত্রিক। ঠিক আছে, যে আর্থিক যে সমতা তা প্রতিষ্ঠা করার জন্য। তারপর হচ্ছে গান্ধীবাদী, অর্থাৎ এই গান্ধীজির যে আদর্শ ছিল তার ভিত্তিতে এই নীতিগুলি আছে। আর উদারনৈতিক বুদ্ধিবাদী, অর্থাৎ উদারনীতিবাদ। ঠিক আছে, উদারনীতিবাদের যে আদর্শ, সেই আদর্শের কথা এখানে বলা হয়েছে। তাহলে এই 3টি আদর্শের ভিত্তিতে কিন্তু 3টি শ্রেণীতে ভাগ করা যায় এই
রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে। আর আরেকটা কথা জানবে, জেনে রাখো যে এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা আমরা কিন্তু আইরিশ সংবিধান, আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের যে সংবিধান, সেই আইরিশ সংবিধান থেকে কিন্তু আমরা নিয়েছি। ঠিক আছে, আইরিশ সংবিধান, এই সংবিধান থেকে কিন্তু আমরা এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটা নিয়েছি। আর এই যে আইরিশ সংবিধান, এই আইরিশ সংবিধানে অর্থাৎ আয়ারল্যান্ড কিন্তু স্পেনের সংবিধান থেকে এটা নিয়েছে। ঠিক আছে, স্পেনের সংবিধান। তাহলে স্পেনের সংবিধান থেকে প্রথমে এটা আয়ারল্যান্ডের সংবিধানে চলে গেছে ডিপিএসপি বৈশিষ্ট্যটা, তারপরে আয়ারল্যান্ডের সংবিধান থেকে ভারতের সংবিধানে এই নির্দেশমূলক নীতি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু আমাদের ভারতের সংবিধানে আর কি এসেছে। তাহলে মনে রাখবে যে আইরিশ সংবিধান থেকে ভারতের সংবিধানে এই ডিপিএসপির ধারণা নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এবার দেখবো এক এক করে 36 থেকে 51 এই প্রত্যেকটি আর্টিকেল কিন্তু এক এক করে দেখবো। ঠিক আছে, প্রত্যেকটা আর্টিকেল এখনই বুঝে যাবে। এখন আর্টিকেল এই 36 থেকে 51 এই সবগুলি আর্টিকেল খুব সহজভাবে দেখবো। ঠিক আছে, দেখো 36 এখানে কি বলেছে যে রাষ্ট্রের সংজ্ঞা বলা হয়েছে, যে আর্টিকেল নম্বর 12 ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে অর্থাৎ মৌলিক অধিকারের মধ্যে যেই রাষ্ট্রের সংজ্ঞা অর্থাৎ রাষ্ট্র কি তার সম্পর্কে যেটা বলা হয়েছে সেম এটাতে বলা হয়েছে। ঠিক আছে, তারপরে 37 সেটা বলা হয়েছে নীতির প্রয়োগ, এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এর প্রয়োগ কি, যেটা হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে 36 এটা সংজ্ঞা, আর 37 তাহলে এই দুইটা মনে রাখবে যে 36 কি বলে, যে 36 বলে যে রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্র কি, আর 37 বলে যে নীতির প্রয়োগ অর্থাৎ এটা হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তাহলে 36 আর 37 মনে থাকবে, একটা সংজ্ঞা আর দ্বিতীয়টা যেটা প্রয়োগটা কীরকম, এটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। তারপরে দেখো 38 বলছে সামাজিক ন্যায় ও জনকল্যাণের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা আর কি। ঠিক আছে, তাহলে সামাজিক ন্যায়, সমাজের ন্যায় প্রতিষ্ঠা এবং সমাজ জনগণের যে কল্যাণ অর্থাৎ এখানে নির্দেশমূলক নীতির কাজ কি, যে এখানে প্রতিষ্ঠা করা কি, যে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা। তাহলে এখানের মধ্যে এটাই কাজ যে সামাজিক ন্যায় ও জনকল্যাণের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তাহলে 38 হয়ে গেল। 39 কি বলে, যে জীবিকা অর্জনের অধিকার, নারী ও পুরুষের মধ্যে একই কাজের সমবেতন, যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এখানে বলা হয়েছে যে নারী এবং পুরুষ তাদের দুজনের কিন্তু সমান বেতন দেওয়া উচিত, কিন্তু পুরুষদের বেশি বেতন দেওয়া হয় নারীদের তুলনায়, কিন্তু কাজ তারা সমানই করে। তাহলে এখানে মৌলিক এখানে নির্দেশমূলক নীতি আর্টিকেল 39 কি বলে, যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ জীবিকা অর্জনের অধিকার আছে এবং নারী ও পুরুষের একই কাজের জন্য একই আর কি বেতন দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে আর্টিকেলটা মনে রাখবে যে এখানে নারী ও পুরুষের একই কাজের সমবেতন। ঠিক আছে, আর্টিকেল 39। তারপরে কি, যে আর্টিকেল 39A এটা বলা হয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বিনা খরচে আইনি সুবিধা। তাহলে এখানে 39A কি বলে, যে বিনা খরচে আইনি সুবিধা, অর্থাৎ দরিদ্র যে মানুষ থাকবে, গরিব মানুষ, তাদেরকে কিন্তু বিনা খরচে আইনি সুবিধা দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তারপরে আর্টিকেল নাম্বার 40 কি বলে, যে গ্রাম পঞ্চায়েত গঠন। মনে রাখবে যে আর্টিকেল 14 কি, যে গ্রাম পঞ্চায়েত গঠন। এই যে আর্টিকেল 40 এটা কিন্তু ওই যে শ্রেণী বিভাগের মধ্যে গান্ধীবাদী যে নীতিসমূহ তার মধ্যে পড়ে, কারণ গান্ধীজির কি ছিল, মত কি ছিল, যে স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। তাহলে এখানে গ্রাম পঞ্চায়েত গঠন এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। যে আর্টিকেল 40 সেটাতে কি বলা হয়েছে, যে গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে। কোন আর্টিকেলে যদি কোশ্চেন আসে যে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে, আর্টিকেল 40। তাহলে হয়ে গেল 36 সংজ্ঞা, 37 নীতির প্রয়োগ, 38 যে সামাজিক আর কি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা, 39 যে জীবিকার আর কি জীবিকা অর্জন করতে পারবে এবং নারী এবং পুরুষদের জন্য একই কাজের একই বেতন, অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। আর এখানে 39A কি বলে, যে বিনা খরচে আইনি সুবিধা দেওয়া হবে। আর্টিকেল 40 গ্রাম পঞ্চায়েত গঠন। তাহলে এই দুটো হয়ে গেল 40 পর্যন্ত। এবার দেখো 41 কি বলা হয়েছে, যে 41 কাজের অধিকার, কতগুলি ক্ষেত্রে সাহায্য লাভের অধিকার। তাহলে এখানে আর্টিকেল 41 বলে যে কতগুলি ক্ষেত্রে সাহায্যের অধিকার, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেলে বার্ধক্য বয়সে যে ভাতা পাওয়ার অধিকার, বা কেউ যদি চলাফেরা না করতে পারে অক্ষম কোনো ব্যক্তি, তাকে সাহায্য দেওয়া, পরে ভাতা দেওয়া। ঠিক আছে, তাহলে এই যে সুবিধাগুলো এইগুলো 41 এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে আর্টিকেল 42
কাজের মানবিক পরিবেশ সৃষ্টি, অর্থাৎ কাজ যেখানটায় করা হবে সেখানে কিন্তু একটা মানবিক পরিবেশটাও, সেখানে পরিবেশটা যাতে ঠিক থাকে, মানবিক পরিবেশ, এটা বলা হয়েছে আর্টিকেল 2। তাহলে 41-এ কাজের অধিকার, আর 42-তে সেইখানে যে কাজ করবে সেখানের পরিবেশটা যাতে ভালো হয় তার জন্য, ঠিক আছে। তাহলে আর্টিকেল 1-এ কাজের অধিকার, আর্টিকেল 2-তে সেই কাজের যে পরিবেশটা সেটা যাতে ভালো থাকে তার কথা বলা হয়েছে। তাহলে এটা আর্টিকেল 1, আর্টিকেল 41 আর 42 হয়ে গেল। এবার দিকে আর্টিকেল 43। আর্টিকেল 43 কি বলে, যে জীবনযাত্রার মান উন্নয়ন ও কুটির শিল্পের উন্নতি। এখানে আর্টিকেল 43-তে বলা হয়েছে জীবনযাত্রার যে মান উন্নয়ন এবং কুটির শিল্পের, অর্থাৎ কুটির শিল্প মানে বাড়িতে কোনো সমবায় আর কি ছোট্ট কোনো কাজ করা, ঠিক আছে, সেগুলো হচ্ছে কুটির শিল্প, আর কি ঘরে বসে কোনো কাজ। তারপরে হচ্ছে 43A। 43A কি বলে, যে শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ, ঠিক আছে, যে শিল্প পরিচালনা, কোনো শিল্প যে পরিচালনা করবে সেখানে শ্রমিকদের আর কি অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তারপরে 44-এ কি বলে, যে অভিন্ন দেওয়ানি বিধি প্রচলন। এখানে অভিন্ন দেওয়ানি বিধি প্রচলন অর্থাৎ ব্র্যাকেটে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে আর্টিকেল 44-এ অর্থাৎ 44তম ধারায় কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে অভিন্ন দেওয়ানি বিধি প্রচলন, অর্থাৎ বর্তমানে যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রত্যেকদের কিন্তু আলাদা আলাদা আইন, বিবাহ ক্ষেত্রে আর কি, তালাকের ক্ষেত্রে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির, এগুলো এক একজনের এক এক ধর্মের লোকের এক এক আইন। তাহলে এই সব ধর্মের আইনকে বাতিল করে একই ধর্মের আর কি একই আইন সবার জন্য যে লাগু হবে সেটাই হচ্ছে এখানে ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে। তাহলে সবার জন্য একই আইন, সেটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আর সেটা কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে, আর্টিকেল 44, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আর্টিকেল 36 রাষ্ট্রের সংজ্ঞা, আর্টিকেল 37 হচ্ছে এটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। আর্টিকেল 38 এখানে বলা হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা। তারপরে আর্টিকেল 39 এখানের মধ্যে নারী ও পুরুষদের মধ্যে কিন্তু সমান কাজের জন্য সমান বেতন। আর্টিকেল 39A ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বিনা খরচে আইনি সুবিধা, গরিবদের আইনি সুবিধা দিতে হবে। আর্টিকেল 40-তে কি বলা হয়েছে, 40-তে গ্রাম পঞ্চায়েত গঠন। আর্টিকেল 41 কাজের অধিকার, আর আর্টিকেল 42 সেই কাজ যেখানে করবে এটার আর কি পরিবেশটা মানবিক হতে হবে। তারপর আর্টিকেল 43 জীবনযাত্রার মান উন্নয়ন, কুটির শিল্প, তাহলে কুটির শিল্পটা মনে রাখবে যে কুটির শিল্পের উন্নতি, আর্টিকেল 43। আর 43A এটা হচ্ছে শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ। আর আর্টিকেল 44 এটা মনে রাখবে যে 44, আর্টিকেল 44-এ অর্থাৎ 44তম ধারায় দেওয়া আছে ইউনিফর্ম সিভিল কোডের কথা, ঠিক আছে, যে প্রত্যেকের জন্য একই আইন। তারপরে হচ্ছে আর্টিকেল 45 দেখো, আর্টিকেল 45-এ কি বলা হচ্ছে, যে শিশুদের বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা। তাহলে একটু বলেছি, আলোচনা করছিলাম আগে যে 45 নম্বর ধারায় বলা হয়েছে শিশুদের জন্য কি করা, বাধ্যতামূলক বিনা খরচে শিক্ষা ব্যবস্থা করা। কিন্তু তখন কিন্তু ভারতে যখন সংবিধান লাগু হয় তখন কিন্তু অর্থাৎ কার্যকর হয় তখন কিন্তু এটা ছিল না। 2002 সালে আর্টিকেল নাম্বার 21A, আর্টিকেল নাম্বার 21A এটা কিন্তু যুক্ত হয় ফান্ডামেন্টাল রাইটসে অর্থাৎ মৌলিক অধিকারে। সেটা হয় 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কিন্তু এই যে 45 নম্বর ধারায় যে দেওয়া আছে শিশুদের বিনা খরচে আর কি বাধ্যতামূলক শিক্ষা, সেটা কিন্তু 2002 সালে করা হয়। কারণ আমাদের ভারত অর্থাৎ আমাদের রাষ্ট্র উন্নত হতে থাকবে আর্থিক দিক থেকে, সম্পদের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, তার সঙ্গে সঙ্গে এগুলি কার্যকর করতে থাকবে, ঠিক আছে। তাহলে আর্টিকেল 45 কি বলে, যে শিশুদের বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা। আর এটার ভিত্তিতেই কিন্তু আর্টিকেল 21A, ঠিক আছে, 21A এটা কিন্তু 2002 সালে এটা 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 21A আর্টিকেলটা যুক্ত হয়, যে শিক্ষার অধিকার 14 বছর বয়সী প্রত্যেকের, 14 বছর বয়সের নিচে আর কি। তারপরে আর্টিকেল 46 কি বলে, যে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য দুর্বল সম্প্রদায়ের স্বার্থ রক্ষা। তাহলে এখন হয়ে গেল প্রথমটা আর্টিকেল 45 হয়ে গেল শিশুদের বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষা, আর 46 হয়ে গেল যে এখন তপশিলি জাতি উপজাতিদের জন্য স্বার্থ সংরক্ষণ, তাদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে আর্টিকেল 45 শিশুদের জন্য, আর্টিকেল 46 আর কি উপজাতিদের জন্য, তপশিলি জাতি উপজাতিদের জন্য। তারপরে হচ্ছে আর্টিকেল 47-এ কি বলা হয়েছে, যে 47-এ বলা হয়েছে মাদক দ্রব্য আর কি নিষিদ্ধকরণ। কিন্তু এখানে মাদক দ্রব্য কিন্তু নিষিদ্ধকরণ কিন্তু বর্তমানে হয়নি ভারতে আর কি, মাদক দ্রব্য কিন্তু আর কি কেনা বেচা হয় দোকানে, কিন্তু সরকার কেন এটা পারমিশন দিচ্ছে, কারণ সরকার এখান থেকে ট্যাক্স পাচ্ছে। মাদক দ্রব্য নিষিদ্ধকরণ এবং মানুষের যে জীবনের যে স্বাস্থ্যের যে উন্নতি ঘটানো তার দিকে লক্ষ্য দিতে হবে রাষ্ট্রে, ঠিক আছে। তাহলে আর্টিকেল 47 কি বলে, যে মাদক দ্রব্য নিষিদ্ধকরণ। আর মাদক দ্রব্য নিষিদ্ধ করলে কী হবে, যে মানুষের স্বাস্থ্যের দিকটা দেখতে হবে, স্বাস্থ্য কী হবে, স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। তারপরে হচ্ছে আর্টিকেল 48, এখানে কী বলা হয়েছে, যে কৃষি ও গবাদি পশুপালনের উন্নয়ন। 47-এ মাদক দ্রব্য
নিষিদ্ধকরণ, তার ফলে স্বাস্থ্য উন্নতি হলো। তারপরে এখানে কৃষিকাজ করতে গেল, ঠিক আছে। তাহলে কৃষিকাজের পাশাপাশি গবাদি পশুপালনের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো গবাদি পশুপালনের উন্নয়ন। তারপরে এখন 48A, এখানে বলা হয়েছে যে পরিবেশ রক্ষা, বন ও বন্য পশু সংরক্ষণ। তাহলে এখানে 46 পর্যন্ত হয়ে গেল। তারপরে 47, 48, 48A এদের মনে রাখবে যে মাদকদ্রব্য নিষিদ্ধকরণ হলো, তার ফলে আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটলো। তারপরে কৃষিকাজে গেল কেউ, তারপরে কৃষিকাজে যাওয়ার ফলে তার সঙ্গে সঙ্গে গবাদি পশুপালনের উন্নয়ন ঘটালো, তার সঙ্গে সঙ্গে তারপরে পরিবেশের রক্ষা করলো, ঠিক আছে। পরিবেশের রক্ষার সঙ্গে সঙ্গে বন এবং বন্য পশুরও রক্ষা করলো, এটা হয়ে গেল। তারপরে 49-এ কী বলা হয়েছে যে এবার ঐতিহাসিক স্মারক আর জাতীয় গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে তা সংরক্ষণ করা, যেমন লাল কেল্লা আছে, এগুলো কি একটা আমাদের জাতীয় একটা আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে সেটা সংরক্ষণ করার দায়িত্ব আছে। তারপরে আর্টিকেল 50 কি, যে 50 বলে যে শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, অর্থাৎ শাসন বিভাগ আর বিচার বিভাগ কিন্তু একে অপরের কাজে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না, আলাদাভাবে তারা কাজ করবে, পৃথকভাবে। তাহলে আর্টিকেল 50-তে বলা হয়েছে, মনে রাখবে যে আর্টিকেল 50 শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করে। তারপরে 51 লাস্টে, একদম সবার শেষে, সবগুলি আর্টিকেল শেষ, এবার হচ্ছে লাস্টে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। আর্টিকেল 50 পর্যন্ত আমাদের দেশের সকলের ভালোর কথা চিন্তা করা হলো। এবার আসি আন্তর্জাতিক ক্ষেত্রে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বের এবার শান্তি এবং নিরাপত্তার কথা আর্টিকেল 51-এ বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা তো মনে থাকবেই যে সবার শেষে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে। এখানের মধ্যে কিন্তু পরে অনেক আর্টিকেল যুক্ত হয়েছে, ঠিক আছে। যেমন এখানের মধ্যে দেওয়া আছে আর্টিকেল 39A, তারপরে এখানে দেওয়া আছে আর্টিকেল 43A, তারপরে দেওয়া আছে এখানে আর্টিকেল 48A। এই যে তিনটি আর্টিকেল 39A, 43A আর 48A 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে কিন্তু এই তিনটি আর্টিকেল যুক্ত হয়, বোঝা গেল। এই যে আর্টিকেলগুলি, এগুলো কি, যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অর্থাৎ রাষ্ট্র যখন কোনো আইন প্রণয়ন করবে তখন কিন্তু এই নীতিকে আর কি মেনে তারপরে আইন প্রণয়ন করতে হবে জনস্বার্থে, কারণ জনগণের হাতে কি আছে, ভোটাধিকার আছে। যদি সরকার এই নির্দেশমূলক নীতির এইগুলি মান্য না করে তাহলে জনগণ তার ভোটের যে অধিকার, সেই ভোটাধিকার দ্বারা আর কি 5 বছর পর পর সরকারের পরিবর্তন করতে পারে। তাহলে এর জন্য সরকার এই যে নীতিগুলি এগুলি মানতে কিন্তু বাধ্য থাকে, বোঝা গেল। তাহলে মৌলিক অধিকারের মতো এগুলোর গুরুত্ব কিন্তু আছে, এমন নয় যে এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বলে এর কোনো গুরুত্ব নেই, এরও গুরুত্ব আছে, তাহলে বোঝা গেল। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পরের ভিডিওতে এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটার থেকে MCQ টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে।